প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অর্থায়নের নীতিমালা কোর্স কোড 212503 এই বিষয়ে একটি অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনায় আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমাদের আজকের যে কোর্সটি, সেই কোর্সটির নাম হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। আমি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফাইন্যান্সিং সম্পর্কে আজকে আলোকপাত করব, অর্থাৎ অর্থায়ন নীতিমালা এর দ্বিতীয় অধ্যায়ের স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে সাধারণত অর্থায়নে মেয়াদ ভিত্তিক অর্থায়নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, 2 নাম্বার দীর্ঘমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং 3 নাম্বার হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বাভাবিকভাবেই আমাদের এটি 2 নম্বর লেকচার এবং আমি এই লেকচারটি শর্ট টার্ম ফাইন্যান্সিং সম্পর্কে তোমাদের লেকচারটিতে আলোচনা করব। আমাদের এই আজকের এই লেকচারে তোমরা যে বিষয়ে জানতে পারবে সেগুলো হলো স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের সংজ্ঞা, স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের বৈশিষ্ট্য, স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা, স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, শ্রেণীবিভাগ এবং গাণিতিক সমস্যা, অর্থাৎ এই অধ্যায় সংক্রান্ত গাণিতিক সমস্যা ও তার সমাধান। তাহলে আমরা প্রথমেই জানবো স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের সংজ্ঞা, দ্যাট ইজ ডেফিনিশন অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। এরপরে আমরা আলোকপাত করব স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, শ্রেণী বিভাগ, সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক সমস্যা ও তার সমাধান, ম্যাথমেটিক্যাল প্রবলেমস এন্ড ইটস সলিউশন। প্রথমেই স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের সংজ্ঞা। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থায়ন করার প্রক্রিয়াকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। আয়াম পান্ডে তিনি বলেছেন, funds available for a period of 1 year or less is called short term financing। অর্থাৎ 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে ফান্ড সংগ্রহ করা হয় বা যে ফান্ড থাকে সেই ফান্ডকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। ওয়েস্টন এন্ড ব্রায়াম বলেন, short term credit is defined as any liability originally scheduled for payment within 1 year। অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিং যেটা মূলত 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। তার মানে এই ধরনের লায়াবিলিটিকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। তাহলে তোমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সংজ্ঞা বুঝতে পারলে কিনা? আশা করি তোমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সংজ্ঞাটি বুঝেছো। তার মানে যে এখানে সবগুলো সংজ্ঞাতেই এটা বলা আছে যে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর মেয়াদ হচ্ছে 1 বছর সর্বোচ্চ, তার চেয়ে কম হতে পারে, কখনোই বেশি হতে পারবে না। তাহলে 1 বছর
বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থসংস্থান। এবারে তাহলে আমরা যে সংজ্ঞাটি দিলাম, এতক্ষণ যে সংজ্ঞা আলোচনা করেছি অর্থসংস্থানের, সেখান থেকে আমরা বলতে পারি যে স্বল্পমেয়াদী অর্থসংস্থানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মেয়াদকাল। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থসংস্থান হতে হলে তাকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য হতে হবে এবং সেই মেয়াদকালটি হচ্ছে ১ বছর বা তার চেয়ে কম। অর্থাৎ নট ওভার 1 ইয়ার্স 1 ইয়ার। ১ বছরের বেশি হবে না, কম হতে পারে। তাহলে এটি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের একটি বৈশিষ্ট্য। সংগ্রহ ব্যয়। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সংগ্রহ ব্যয় কম হয়ে থাকে। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থসংস্থান সাধারণত সরাসরি ব্যক্তির নিকট থেকে ব্যক্তি গ্রহণ করে থাকে অথবা এটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। এর কোনো আনুষ্ঠানিকতা নেই। সেজন্য এর সংগ্রহ ব্যয়ও অনেক কম। ব্যবসায়ের আয়তন ও প্রকৃতি। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা বড় ধরনের প্রতিষ্ঠানের জন্য সাধারণত এটা উপযুক্ত নয়। ব্যবসায়ের আয়তন যখন একটু কম হবে বা ছোট হবে এবং এর প্রকৃতি যখন ক্ষুদ্র ব্যবসায়িক হবে, ব্যবসায় ভিত্তিক হবে, তখন সেখানে স্বল্পমেয়াদী অর্থসংস্থান করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়ের ছোট আকারের ব্যবসা এটাও স্বল্পমেয়াদী অর্থসংস্থানের একটি বৈশিষ্ট্য। সংগ্রহের সময় যেহেতু আনুষ্ঠানিকতা নেই এবং এই অর্থ সংগ্রহে তেমন একটা কোনো রকম শর্ত, বেশি শর্ত নেই এবং জামানতও অনেক সময় থাকে না। সেজন্য এটার সংগ্রহ সময় অনেক কম। অর্থাৎ খুব তাড়াতাড়ি স্বল্পমেয়াদী অর্থসংস্থান করা যায়। উদ্দেশ্য। তাহলে এর স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে দৈনন্দিন কার্যক্রমসমূহ পরিচালনা করা, ব্যবসায়ের ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধনে সহায়তা করা অথবা চলতি সম্পত্তির যেটি মানে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সেই চলতি অংশে বিনিয়োগ করাই হচ্ছে স্বল্পমেয়াদী অর্থসংস্থানের উদ্দেশ্য। নবায়ন। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের ক্ষেত্রে একটি ঋণ পরিশোধের পরে আবার একই উৎস থেকে পুনরায় ঋণ গ্রহণ করা যায়। অর্থাৎ এই অর্থায়নটাকে মূলত নবায়ন করা যায়। ঝুঁকি। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি হয়ে থাকে। এটা কারণ হচ্ছে যে এর কারণ হলো যে সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়ন খুব স্বল্প সময়ের মধ্যে এর অর্থটা পরিশোধ করতে হয়। যার কারণে স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে যে গ্রহীতা, গ্রহীতা সাধারণত একটু ঝুঁকিতে থাকে। যে যদি তিনি সময় মতো অর্থটা পরিশোধ করতে না পারেন তাহলে তার সুনামের সমস্যা হবে বা সুনাম ভঙ্গ হবে। সেই কারণে স্বল্পমেয়াদী অর্থায়নে সাধারণত ঝুঁকি একটু বেশি থাকে। জামানত। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে। সাধারণত ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক ঋণের ক্ষেত্রে অনেক সময় জামানতের প্রয়োজন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয় না। এটি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যয়। স্বল্পমেয়াদী অর্থায়নে ব্যয় খুব কম, অনেক ক্ষেত্রে নেই বললেই চলে। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন যেহেতু সংগ্রহ করার জন্য কোনো অতিরিক্ত ব্যয় করতে হয় না এবং আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, সেখানে এই অর্থায়নটির ব্যয় একটু কম হয়ে থাকে। এরপরে আমরা আসি স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা। স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যের মধ্যে আমরা অনেকগুলো সুবিধা দেখতে পেয়েছি, যেগুলো আমরা এখানে আলোচনা করতে পারি। ১. এটি সহজ সংগ্রহ করা যায়। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নে আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বিধায় সহজে সংগ্রহ করা যায়, যেটি এটির একটি অন্যতম সুবিধা। কম খরচ। স্বল্পমেয়াদী অর্থায়নের যেহেতু কোনো রকমের আনুষ্ঠানিকতা পালন করতে হয় না এবং এই অর্থায়নটি অল্প সময়ের মধ্যে সংগ্রহ করা যায়, অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবেও স্বল্পমেয়াদী অর্থসংস্থান হয়ে থাকে, যার কারণে এটাতে খরচ নেই বা কম খরচ হয়ে থাকে। নবায়ন সুবিধা রয়েছে, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন
যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন পরিশোধ করে পুনরায় আবার এই ঋণ গ্রহণ করা যায়। জামানতহীনতা, এখানে জামানত সাধারণত দিতে হয় না অনেক ক্ষেত্রেই, যার কারণে এটা জামানত না লাগার কারণে অনেক সময় মানে যে ব্যক্তির অর্থের প্রয়োজন হয় তার অর্থের প্রয়োজনীয়তা মেটাতে পারে উইদাউট জামানতে। নমনীয়তা, এটিকে পুনরায় যেহেতু নবায়ন সুবিধা রয়েছে, নমনীয়তা বলতে বোঝায় এটা যে যেটাকে চেঞ্জ করা যায়। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের দেখা গেল যে একটা পরিমাণ অর্থ যেহেতু সংগ্রহ করা হয়েছে সেটার মধ্যে থেকে অর্ধেক পরিশোধ করে দিলে আবার অর্ধেককে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি করে নেয়া, এরকম করা যায়। সেই কারণে এটাকে বলা যায় যে এটা নমনীয়। এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি সুবিধা। নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে। এখানে সহজ শর্ত, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের শর্তগুলোও খুব সহজ, যার কারণে এটা এটা মানে স্বল্পমেয়াদী অর্থায়নকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। নগদ বার্তার সুবিধা রয়েছে। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অনেক সময় বিক্রেতা ক্রেতাকে নগদ বার্তার সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ যখন বিক্রেতা ক্রেতার নিকট বিক্রি করে তখন সে বলে দেয় যে আপনি এতদিনের মধ্যে যদি আপনার টাকা পরিশোধ করেন তাহলে আপনাকে নগদ বার্তার সুবিধা দেওয়া হবে। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নে নগদ বার্তারও একটি সুবিধা রয়েছে। এত সুবিধা থাকা সত্ত্বেও স্বল্পমেয়াদী অর্থায়নেরও অন্য বিষয়গুলোর মতো কিছু অসুবিধা রয়েছে। প্রত্যেকটা সুবিধারই পিছনে কিছু অসুবিধা অনেক সময় থেকে যায়। যেমন এই অর্থেরই যদি আমরা বলি যে স্বল্পমেয়াদে যদি আমরা অর্থ গ্রহণ করি তাহলে স্বাভাবিকভাবে এটার মেয়াদ কম। আর মেয়াদ কম থাকার কারণে পরিশোধের সময় পাওয়া যায় না। যাতে করে মানে যিনি অর্থ গ্রহণ করেন তিনি হয়তো অনেক সময় এটাকে কাজেও লাগাতে পারেন না। এর আগেই সময় শেষ হয়ে যায়, পরিশোধ করতে হয় খুব তাড়াতাড়ি। সে কারণে এটা একটু সমস্যার সৃষ্টি করে, যেটা স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা। পরিমাণ স্বল্প, যার কারণে যদি প্রয়োজন হয় ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংস্থান বা ব্যবসায় সম্প্রসারণ প্রয়োজন হয় স্থায়ী দীর্ঘ মেয়াদে, সেটা এটা দ্বারা সম্ভব হয় না, কারণ এটাকে পরিশোধ করে দিতে হয় এবং এই পরিমাণটাও অল্প, যার কারণে বড় ধরনের পরিকল্পনা এর দ্বারা মানে বাস্তবায়ন করা সম্ভব হয় না। যার কারণে স্বল্পমেয়াদী অর্থায়নের এটি একটি অসুবিধা বলে ধরে নেওয়া হয়। সুদের হার বেশি। যদিও স্বল্পমেয়াদী অর্থায়নের খরচ কম, কিন্তু যদি এটার খরচ হয়, যেমন বাট্টা হারানো হলো, সেই ক্ষেত্রে যদি খরচ হয়েই যায় তাহলে কিন্তু সেটা বেশি হয়। যেমন যদি বলা হয় যে 20 দিনের জন্য 2% বাট্টা হারানো হলো। তাহলে 20 দিনের জন্য 2% বাট্টা হারানো হলে 360 দিন অর্থাৎ 1 বছরের জন্য স্বাভাবিকভাবেই 18 দুগুণে 36, 36% বাট্টা হারানো হবে, অর্থাৎ 36% সুদ হবে। তাহলে এটা সুদের হার বেশি হয়ে যায়। নগদ বাট্টার সুযোগ হারানো, অনেক সময় নগদ বাট্টার সুযোগ হারানো হয়, যেটা স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা। পণ্যের মূল্য বৃদ্ধি, যখন নগদ বাট্টার সুযোগ হারানো হবে তখন স্বাভাবিকভাবেই যদি বাট্টা নিত তাহলে যে পরিমাণে অর্থে ক্রয় করা যেত তার চেয়ে বেশি মূল্য অর্থে পণ্য ক্রয় করা হয়। যার কারণে পণ্যের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে পার্সেন্টেজ ভিত্তিক লাভ যদি নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে পণ্যের মূল্য বেড়ে যায়। এ কারণে এটা স্বল্পমেয়াদী অর্থায়নে একটু অসুবিধাজনক। ঝুঁকি, আমি যেটা পূর্বেই বলেছি যে স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে যে যিনি গ্রহীতা তিনি স্বাভাবিকভাবেই এই অর্থ পরিশোধের জন্য একটু তাড়ায় থাকেন। যার কারণে খুব অল্প সময়ের মধ্যে তাকে দিতে হবে। আবার যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে তার সুনামের আ আ সুনাম ভঙ্গ হবে। এই ধরনের ঝুঁকির সম্মুখীন স্বল্পমেয়াদী অর্থায়নে হতে হয়। যেটি স্বল্পমেয়াদী অর্থায়নের একটি আ অন্যতম অসুবিধা। এরপরে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কোথা থেকে স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করা যায়। তাহলে স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করার প্রথমত আমরা ৪ টি উৎস পেয়ে থাকি। একটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, অর্থাৎ যে ক্ষেত্রে কোন ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে কাউকে অর্থ প্রদান করে থাকে অথবা যে ব্যক্তি অর্থ গ্রহণ করে সেও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে, কোন রকম মানে সীমাবদ্ধতা নেই। সেই ধরনের অর্থায়ন কে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। মুদ্রাবাজার ঋণ, মুদ্রাবাজার বলতে সাধারণত যেখানে ১ বছর বা কম মেয়াদি শেয়ার না সিকিউরিটি সমূহ ক্রয় বিক্রয় করা হয় সেটাকে মুদ্রাবাজার বলা হয়। এই মুদ্রাবাজার থেকে ঋণ গ্রহণ করা যায় সাধারণত বাণিজ্যিক পত্র বিক্রির মাধ্যমে বা ব্যাংকের সিকিউরিটি বিক্রির মাধ্যমে এখান থেকে ঋণ গ্রহণ করা যায়, যেটা ১ বছরের কম মেয়াদি। সেজন্য এটাকেও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস হিসেবে বিবেচনা করা হয়। ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতহীন ঋণ, ব্যাংক অনেক সময় জামানতবিহীন ঋণ দিয়ে থাকে ১ বছর কম সময়ের জন্য। এটাকে বলা হয় ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতহীন ঋণ। আবার অনেক সময় জামানতও গ্রহণ করে থাকে সব ব্যাংক, যেটাকে বলা হয় ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতযুক্ত ঋণ। ব্যাংক মূলত অনেক সময় দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে।
দীর্ঘমেয়াদের বাহিরেও যদি 1 বছরের নিচের মেয়াদে ঋণ প্রদান করে সেটা কি বলা হবে? স্বল্পমেয়াদী ঋণ। যদি এটা জামানত যুক্ত হয় তাহলে হবে জামানত যুক্ত ঋণ, আর যদি জামানত না লাগে তাহলে সেটা হবে জামানতহীন ঋণ। তাহলে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এখন স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে বোঝায় মানে নিজে ইচ্ছা করে যিনি দিচ্ছেন টাকাটা তিনি নিজে ইচ্ছা করে দিয়ে যাচ্ছেন, তাকে কোনো রকমই ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে হচ্ছে না। যেমন আমরা এখানে দেখি যে ব্যবসায়ী ঋণ বা ট্রেড ক্রেডিট হচ্ছে এক ধরনের ঋণ যেটা বিক্রেতা ক্রেতাকে কিছু সময়ের জন্য বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দিয়ে থাকে, যার মাধ্যমে এই ঋণের উৎপত্তি হয়। এটাকে ব্যবসায়ী ঋণ বলে। ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, অনেক সময় ক্রেতারা পণ্য ক্রয়ের জন্য অগ্রিম প্রদান করে বিক্রেতাকে অগ্রিম প্রদান করে থাকে, যেটাও এক ধরনের সুবিধা হিসেবে ক্রেতার নিকটে এক ধরনের সুবিধা হয়ে থাকে এবং অর্থায়ন হয়ে থাকে। বকেয়া খরচসমূহ, যে খরচটা আমি প্রদান করিনি সেই খরচটার জন্য আমাকে যে টাকা প্রদান করা লাগতো সেই টাকাটা আমার কাছে থাকলো, তার মানে এটা কি আমার কাছে একটা অর্থায়ন হলো। সুতরাং এক্ষেত্রেও বকেয়া খরচ রেখেও অনেক সময় মানে অর্থ নিজের কাছে রাখা যায় এবং এটা অন্য ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, যার কারণে বকেয়া খরচসমূহকেও একটি অর্থায়নের উৎস বলা হয়ে থাকে এবং এটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের একটি অন্যতম অংশ। মুদ্রাবাজার ঋণ। মুদ্রাবাজার ঋণ আবার দুই প্রকার, একটা হচ্ছে বাণিজ্যিক পত্র আর একটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। অর্থাৎ বাণিজ্যিক পত্র বিক্রি করে যে ঋণ গ্রহণ করা হয় সেটাকে বলা হয় বাণিজ্যিক পত্রের বাবদ ঋণ, মুদ্রাবাজার ঋণ। আর ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে যে মুদ্রাবাজার থেকে যে ঋণ গ্রহণ করা হয় সেটাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে মুদ্রাবাজারের ঋণ। ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতহীন ঋণ। এই যে ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতহীন ঋণ, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে লেনদেন ঋণ, আরেকটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ রিভলভিং ক্রেডিট, আরেকটা হচ্ছে লাইন রেখা মানে হচ্ছে ঋণ রেখা, লাইন অফ ক্রেডিট। তাহলে এইগুলো ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতহীন ঋণ হিসেবে বিবেচিত হয়। ব্যাংকের স্বল্পমেয়াদী জামানত যুক্ত ঋণ। এই জামানত যুক্ত ঋণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। যখন জামানতটি হয় প্রাপ্য বিল, অর্থাৎ ব্যক্তির প্রাপ্য বিলটি যখন ব্যাংকের কাছে জামানত হিসেবে রেখে ঋণ গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হয় প্রাপ্য বিলের মাধ্যমে জামানত যুক্ত ঋণ। আর যদি মজুত পণ্য স্যাটেল বন্ধক রাখা হয়, অর্থাৎ ব্যবসায়ের পণ্যের মজুত যেটা, এই মজুত পণ্যটা যদি এর হিসাবটা বা এই মজুত পণ্যটা যদি ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয় তাহলে সেটাকে বলা হয় মজুত পণ্য বন্ধকের মাধ্যমে ঋণ। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম, অর্থাৎ এখানে আমরা মোট সোর্স প্রথমত 4টি দেখেছি: স্বতঃস্ফূর্ত অর্থায়ন, মুদ্রাবাজার ঋণ, ব্যাংকের স্বল্পমেয়াদী জামানত ঋণ, ব্যাংকের স্বল্পমেয়াদী জামানত যুক্ত ঋণ। এই 4টিকেই আবার পরবর্তীতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, বকেয়া খরচসমূহ। এগুলোতে সাধারণত কোনো গাণিতিক সমস্যা নেই, বকেয়া খরচের গাণিতিক সমস্যা নেই। তবে ব্যবসায় ঋণের গাণিতিক খরচ রয়েছে, মানে গাণিতিক সমস্যা রয়েছে। আমরা এই ব্যবসায় ঋণের গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। এছাড়াও এই অধ্যায়ে যে সমস্ত গাণিতিক সমস্যা রয়েছে, বাণিজ্যিক পত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা রয়েছে, লেনদেন ঋণ বা গুণায়মান ঋণ সংক্রান্ত গাণিতিক সমস্যা রয়েছে, আর প্রাপ্য বিলের মাধ্যমে ঋণ, এটারও গাণিতিক সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজকের মানে এই সেশনে বা আজকের লেকচারে আমি ব্যবসায় ঋণ সম্পর্কে আলোচনা করব এবং এর খরচ নির্ণয়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে বাকিতে পণ্য ক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায়িক ঋণ বলে। বাকিতে পণ্য ক্রয়ের ফলে, তার মানে যখন বিক্রেতা ক্রেতাকে কোনো পণ্য বিক্রয়ের সময় কিছুটা সময় দেয় অর্থ পরিশোধের, এই যে অর্থ পরিশোধের সময় দিল, এই সময়ের জন্য ক্রেতার কাছে ওই অর্থটা জমা থাকে, যেটাকে ক্রেতা অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারে। তাহলে এটা বিক্রেতার কাছ থেকে ক্রেতার এক ধরনের ঋণ, এটা কি বলা হয়? ব্যবসায় ঋণ। তাহলে এই ক্ষেত্রে বিক্রেতা হলো ঋণের দাতা আর ক্রেতা হলো ঋণের গ্রহীতা। তাহলে ব্যবসায় ঋণ যেহেতু বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে এবং এটা স্বতঃস্ফূর্তভাবেই দিয়ে থাকে, তারপরও অনেক সময় এই শর্তের কারণে
ব্যবসায়ী ঋণের শর্তের কারণে যদি শর্ত ভঙ্গ হয় সেই ক্ষেত্রে ক্রেতাকে কিছু অধিক টাকা পরিশোধ করতে হয়, যেটাকে ব্যবসায়ী ঋণের ব্যয় বলা হয়। এখানে আমরা যদি দেখি তাহলে লেখা মানে আমরা যদি সংজ্ঞাটি পড়ি তাহলে দেখা যায় যে বার্তা সময়ের মধ্যে দেনা পরিশোধ না করলে যেই পরিমাণে বার্তা হারাতে হয় তাকে ব্যবসায়ী ঋণের ব্যয় বা কস্ট অফ ক্রেডিট বলে। সাধারণত এটাকে এভাবেও বলা হয়ে থাকে যে হারানো বার্তাকেই ব্যবসায়ী ঋণের ব্যয় বলা হয়ে থাকে। তাহলে হারানো বার্তা কি? হারানো বার্তা হচ্ছে এরকম যে যদি বিক্রেতা ক্রেতাকে এই শর্ত দেয় যে আপনি ১০ দিনের মধ্যে যদি আপনার পাওনা পরিশোধ করেন তাহলে আমি আপনাকে ২% বার্তা দেব। কিন্তু বিক্রেতা যদি ১০ দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে তাকে ওই ২% আর বার্তা দেওয়া হয় না। সে তাহলে এই ২% বার্তা হারালো। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন একটি যদি একজন ক্রেতা ৳১০০ র পণ্য ক্রয় করে কোন বিক্রেতার নিকট থেকে, সেক্ষেত্রে যদি তার শর্ত থাকে যে ১০ দিনের মধ্যে প্রদান করলে ৳২ কম অর্থাৎ ৳৯৮ পরিশোধ করতে হবে। তো ৳৯৮ পরিশোধ করার কিন্তু তিনি ১০ দিনের মধ্যে পরিশোধ করেন নাই। তাহলে তাকে পরিশোধ করতে হবে ৳১০০। তার মানে তিনি ৳৯৮ পরিশোধ না করার ফলে এই যে বার্তাটা ৳২ যে বার্তা হারালেন এবং তাকে ৳১০০ পরিশোধ করতে হলো। এই ৳২ বেশি যে পরিশোধ করতে হলো এটা হচ্ছে হারানো বার্তা। আর এটা কি বলা হয়? কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখন এই কস্ট অফ ট্রেড ক্রেডিট মূলত বা ব্যবসায়ী ঋণের উৎপত্তি হয় মূলত শর্তের মাধ্যমে। যে শর্তগুলো এভাবে লেখা থাকে বিভিন্ন সময়ে যেমন 210 নেট 60 অথবা 210 নেট 60 EOM এরকম এই শর্তগুলো লেখা থাকতে পারে। এখানে যদি এই 210 নেট 60 লেখা থাকে তাহলে এই শর্ত দ্বারা কি বোঝায়? 210 নেট 60 এই শর্তের অর্থ হচ্ছে যে চালান তৈরির ১০ দিনের মধ্যে যদি ক্রেতা তার আ তার দেনা বা তার কাছে প্রাপ্য টাকা যদি বিক্রেতাকে পরিশোধ করে তাহলে ২% বার্তা বা ছাড় পাবে। এবং এখানে সর্বমোট ক্রেডিট সময় হচ্ছে ৬০ দিন। অর্থাৎ ৬০ দিনের মধ্যে ১০ দিনের মধ্যে না দিলে ডিসকাউন্ট পাবে না। তবে ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। যদি ৬০ দিনের মধ্যে পরিশোধ না করে তাহলে তাকে আবার ওই যে ২% এক্সট্রা দিতে হচ্ছে ওই হারে আবার পরবর্তীতে তাকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ১০ দিনের মধ্যে অর্থাৎ চালান তৈরির ১০ দিনের মধ্যে পাওনা পরিশোধ করলে ২% বার্তা দেওয়া হবে এবং মোট ক্রেডিট সময় হচ্ছে ৬০ দিন। আর এই যে শর্ত 210 নেট 60 AOM, এই OM এর ইলাবোরেশন হচ্ছে এন্ড অফ মান্থ। মানে এই শর্ত যদি লেখা থাকে তাহলে যেই মাসে ক্রয় করবে অর্থাৎ চালান যেই মাসে চালান তৈরি হবে তার পরবর্তী মাসের ১ম ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করলে ২% বার্তা পাওয়া যাবে। আর মোট ক্রেডিট সময় হচ্ছে তার পরবর্তী মাসের ১ তারিখ থেকে ৭ দিন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল দেই বা উদাহরণ দিয়ে বলি, তাহলে বলতে হবে যে যদি জুন মাসে এই ক্রয়টা হয় অর্থাৎ জুনের ১৫ তারিখে, তাহলে জুনের ১৫ দিন বাকি থাকে। সেই ১৫ দিন আ হিসাবে ভুক্ত হবে না। তবে হিসাবভুক্ত হবে জুলাইয়ের ১ তারিখ থেকে। অর্থাৎ জুলাইয়ের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত যদি পাওনা পরিশোধ করা হয় তাহলে ২% বার্তা পাওয়া যাবে। আর নেট ক্রেডিট পিরিয়ড হবে জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগস্টের ৩০ তারিখ পর্যন্ত। জুলাই মাস এবং আগস্ট মাস সহ। এইরকম আরকি এই শর্তটা দ্বারা বুঝায়। এবং এই যে শর্ত অর্থাৎ ৳২ যে বার্তা, যদি এই ৳২ বার্তা হারানো হয় তাহলে সে হারানো বার্তাটাই হবে এই ব্যক্তির জন্য মানে ক্রেতার জন্য ব্যয়। অর্থাৎ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয়ের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তাহলে এই হলো সেই পদ্ধতি। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের পদ্ধতি মেথডস অফ ক্যালকুলেটিং কস্ট অফ ট্রেড ক্রেডিট। সাধারণত ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের জন্য মোট ৩ টি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট PPR, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট APR, ৩ নাম্বার পদ্ধতিটি হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR অথবা এটাকে বলা হয় EIR বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই ৩ টি পদ্ধতিতে মূলত ট্রেড ক্রেডিট বা কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করা হয়। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা হয়। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট বলতে বোঝায় কালীন হার অর্থাৎ ব্যবসায় ঋণের কালীন ব্যয়ের হার। দ্বিতীয়টা হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা বার্ষিক শতকরা হার। বার্ষিক শতকরা হার এটা হচ্ছে কালান্তিক শতকরা হার, বার্ষিক শতকরা হার। আর
ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী বার্ষিক হার অথবা কার্যকরী সুদের হার। তাহলে এই ৩টি পদ্ধতিতে ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করা যায়। এখন যদি আমরা মানে কালীন পদ্ধতিতে নির্ণয় করি, যেটাকে বলা হয় পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, পিপিআর, এটা যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র হবে সিডি 100 মাইনাস সিডি। তাহলে আমরা এই সিডি যেহেতু এখানে আছে, আমাদেরকে সিডিটা আগে একটু বুঝতে হবে। যেমন এখানে আমাদের শর্তে রয়েছে কি 210 নেট 60। তাহলে 210 নেট 60 মানে কি 10 দিনের মধ্যে দিলে 2% বার্তা পাওয়া যায়। এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, এটার নামই হচ্ছে সিডি। আর এই যে 10 দিন, এটাকে বলা হয় ডিসকাউন্ট পিরিয়ড বা ডিপি। আর এই যে 60 দিন, এটাকে বলা হয় ক্রেডিট পিরিয়ড বা সিপি। তাহলে নামগুলো আমরা জানলাম, ক্যাশ ডিসকাউন্ট, তারপরে ডিসকাউন্ট পিরিয়ড, তারপরে ক্রেডিট পিরিয়ড। তাহলে যদি আমরা পিপিআর বা পিরিয়ডিক পার্সেন্টেজ রেট বের করি তাহলে সূত্র হবে সিডি বাই 100 মাইনাস সিডি ইনটু 100। আর যদি আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর বের করি, যেটাকে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট বলতে পারি, অর্থাৎ তোমাদেরকে যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলা হয় তাহলে তোমরা এপিআর বের করবে। সেই ক্ষেত্রে সূত্র হবে সিডি 100 মাইনাস সিডি, তার মানে পিপিআর, পিপিআর ইনটু 360 মানে 360 ডেজ বাই সিপি মাইনাস ডিপি। এখানে $360 একটা উদ্দেশ্য আছে, স্বাভাবিকভাবেই 365 দিনে বছর হলেও আমরা মাস যেভাবে গণনা করি সেটার হিসেবে যদি আমরা মানে হিসাব করি তাহলে 360 দিন আসে, কারণ আমরা জানি যে 30 দিনে 1 মাস এবং 12 মাসে 1 বছর। তাহলে 30 দিনে যদি 1 মাস হয় আর 12 মাসে যদি 1 বছর হয় তাহলে স্বাভাবিকভাবেই 30 কে 12 দিয়ে গুণ করলে 360 দিন হয় বছরে। এবং এই কারণে এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি তোমাদের অঙ্কে বলা না থাকে যে 365 দিন বছর ধরে নিতে হবে তাহলে তোমরা এটাই করবে। এরপরে আসি ইআইআর বা ইএআর। এটা সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে আর কোথায় পাবো? আমরা তো অঙ্কে কোথাও আর দেখিনি। তাহলে মনে রাখতে হবে এটাই মূলত এই যে মানটা, এটাও ওখানে বসিয়ে দেওয়া যায়, তাতেও অঙ্ক হবে। এই অঙ্কটুকুর যে মান আসবে সেটা হচ্ছে আর এর মান, আর এই অংশটুকুর যে মান আসবে সেটা হচ্ছে এন এর মান। তাহলে আর হচ্ছে সিডি 100 মাইনাস সিডি, আর এন হচ্ছে সিডি সিপি মাইনাস ডিপি। সিডি না, এটা হবে 360 অর্থাৎ 360 ভাগ সিপি মাইনাস ডিপি। এখন তাহলে আমরা একটি এই গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে বলা আছে লেট আ বিজনেসম্যান has purchased some goods at a turn of 310। মনে করি যে একজন বিজনেসম্যান একটি পণ্য ক্রয় করেছে। সে কি শর্তে পণ্য ক্রয় করেছে? 310 অর্থাৎ 10 দিনের মধ্যে দিলে 3% বাড়তি পাওয়া যাবে, নেট 30। টোটাল ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 দিন সিপি। ডিটারমাইন দ্য এপিআর, পিপিআর ডিটারমাইন মানে নির্ধারণ করো, এপিআর, পিপিআর এন্ড ইআইআর। তার মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখন যদি আমরা এই 3টি বিষয় বের করি তাহলে প্রথমত আমরা দেখে নেব যে এখানে ইনফরমেশন গুলো কি কি আছে। তাহলে এখানে হিয়ার সিডি ইকুয়াল টু 3, ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড ইকুয়াল টু 10, আর সিপি বা ক্রেডিট পিরিয়ড ইকুয়াল টু 30। এখন আমাদের যদি পিপিআর বের করি তাহলে আমরা জানি এখানে আমরা লিখতে পারি অ্যাজ উই নো পিপিআর ইকুয়াল টু সিডি বাই 100 মাইনাস সিডি। অর্থাৎ এখানে সিডি, যেহেতু সিডি সমান কত 3, তাহলে এখানে 3 বসবে, 100 মাইনাস সিডি এখানে 3 বসবে ইনটু 100, এটা শতকরা বাহির করার জন্য। তাহলে 3 উপরে থাকলো, নিচে 100 মাইনাস 3 তাতে থাকে কত 97। এখন আমরা যদি 3 দিয়ে 97 কে ভাগ করি তাহলে পাবো 0.0309, এবং সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আসবে 3.09%। স্বাভাবিকভাবেই যখন কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করা হয় তখন সেটাকে পার্সেন্টেজ আকারে লিপিবদ্ধ করা হয়।
এবারে এপিআর বা কেটিসি, আমরা বলেছিলাম যে এপিআর হচ্ছে সিডি বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখানে সিডি হচ্ছে 3 আর সিডি 360 এটা দেয়াই আছে, সিপি 30, ডিপি 10। এখানে দেখো এই যে সিপি 30, ডিপি 10। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিলাম, 30 মাইনাস 10, তাহলে এখানে থাকবে 20 আর উপরে থাকবে 360। এখানে 3/97, এটাকে ভাগ করলে আসে 0.0309। এখানে এরপরেও আরো সংখ্যা আসে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা যখন ফিনান্সের অঙ্ক করবে তখন স্বাভাবিকভাবে যদি কোনো সংখ্যায় দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে 4 ঘর পর্যন্ত ব্যবহার করাই উত্তম। তবে যদি সংখ্যার মানে এমন হয় যে সংখ্যাটিতে 1 কোটি বা এর চেয়েও বেশি সংখ্যা বা 1 লাখ এরকম সংখ্যাকে গুণ করার প্রয়োজন হবে পয়েন্ট সংখ্যা দিয়ে, সেই ক্ষেত্রে যে সংখ্যাটা আছে সেইটার ক্ষেত্রে যদি এরকম হয় 1 লাখ বা 2 লাখ, অর্থাৎ যে কয়টা সংখ্যা আছে ওই কয়টা থেকে একটা বাদ দিয়ে, অর্থাৎ যদি 1 লাখ হয় তাহলে 5 দশমিক পর্যন্ত ব্যবহার করা ভালো, 1 কোটি হলে 7 দশমিক পর্যন্ত ব্যবহার করা ভালো। তবে 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করলেই যথেষ্ট, তাতেও অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে 0.0309 ইন্টু 18 ইন্টু 100, এটা যদি আমরা গুণ করি তাহলে আসে 55.62%। এটাই হচ্ছে এপিআর বা এটিসি। এরপরে আমাদের ইআইআর। ইআইআর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইএআর, অ্যানুয়াল ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা বের করার জন্য আমাদের সূত্র ছিল 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এই অঙ্কে আর এর মান আমরা বলেছিলাম যে আর সমান হচ্ছে আর সমান সিডি 100 মাইনাস সিডি, এটা। তাহলে আর এর মানটা এইখান থেকে আমরা, যেহেতু আমাদের এই অঙ্কটা আগেই করা আছে, সুতরাং এই অংশটুকু আমরা না করে সরাসরি আমরা এইখান থেকে আর এর মানটি এখান থেকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে আর সমান কত হবে? 0.309, 0.0309। তাহলে আর এর মান হলো 0.0309। আমরা আর এর মান 0.0309 বসালাম। এবারে এন এর মান আমি বলেছিলাম এন সমান 360 ভাগ সিপি মাইনাস ডিপি। এখানে আছে এই যে এখানে 360 30 মাইনাস 10 সিপি মাইনাস ডিপি। এটা আমাদের যেহেতু এখানেই করা আছে, সুতরাং আমরা ওইখানে আবার করে অতিরিক্ত করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে মান বের করে দেখলাম যে এখানে 360 ভাগ 20 ইকুয়াল টু 18। এটা আমরা বসিয়ে দিলাম অঙ্কে, তাহলে আমাদের রেজাল্ট আসলো 55। এই 18টা আমরা এখানে নিয়ে বসিয়ে দিলাম, এই যে এখানে। তাহলে আমাদের এই যে 18 বসালাম আর এখানে আছে 1.0309 আর উপরে পাওয়ার হচ্ছে 18। তাহলে এই 1 প্লাস 0.0309 এটাতে হবে 1.0309 পাওয়ার 18। এটা তোমরা ক্যালকুলেটরে জাস্ট এভাবে লিখবে 1.0309। এটা লেখার পরে তোমার পাওয়ার দিবে, অর্থাৎ ক্যালকুলেটরে পাওয়ারটা এরকম একটা চিহ্ন দ্বারা দেয়া থাকে, এরকম এরকম একটা চিহ্ন দ্বারা সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার চিহ্নটা এরকম হয়ে থাকে, এরকম। তাহলে এরকম চিহ্নটা দিয়ে তারপরে 18 লিখবে, এরপরে সমান চিহ্ন ব্যবহার করলে তাহলে এই রেজাল্টটি ক্যালকুলেটরে আসবে, অর্থাৎ 1.7294। এখন এখান থেকে মাইনাস 1 দিব, মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমাদের এখান থেকে 1.7294 মাইনাস 1 দিলে আসবে 0.7294 ইন্টু যদি আমরা 100 দিই তাহলে রেজাল্ট আসবে 72.94%। এটাই হলো তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের মানে ইআইআর, মানে ট্রেড ক্রেডিটের ইআইআর বের করার সূত্র। তাহলে আমরা দেখলাম যে যদি আমাদের ট্রেড ক্রেডিট থেকে অঙ্ক করতে বলা হয় তাহলে সেখানে আমরা পিপিআর, এপিআর এবং ইআইআর বের করতে পারবো। এখানে একটি কথা বলে রাখা ভালো, যদি আমাদের অঙ্কে অর্থের পরিমাণ দেয়া থাকে এবং বলা হয় যে পরিশোধ করতে হবে কত,
তাহলে সেই ক্ষেত্রে যেমন ডিসকাউন্ট কত, পরিশোধ কত, যেমন ধরো যে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি পরিশোধ করে এবং ক্রয়ের পরিমাণ যদি 10,000 টাকা হয়, তাহলে ডিসকাউন্ট হবে 3%, মানে 300 টাকা। তাহলে পরিশোধ করতে হবে 10,000 মাইনাস 300, 9,700। আর কখন ট্রেড ক্রেডিটের কস্ট হবে? যখন ওই 300 টাকা বার্তা গ্রহণ করবে না, নট অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট, তখনই শুধু এই খরচাটার প্রশ্ন আসবে এবং এভাবে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা মোটামুটি আজকে যে সমস্ত বিষয়গুলো জানলাম তা হলো আমাদের প্রথমত মানে স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে, স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা, স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো, এগুলো সম্পর্কে জানলাম এবং জানলাম যে স্বল্পমেয়াদী অর্থায়নের বেশ কয়েকটি উৎস আছে, যে সমস্ত উৎসগুলো থেকে স্বল্পমেয়াদী অর্থ গ্রহণ করা হয় তার মধ্যে একটি হচ্ছে ব্যবসায়িক ঋণ, যেটি থেকে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে কিছু খরচা রয়েছে এবং সেটিকে নির্ণয় করার জন্য মোট 3টি পদ্ধতি আছে, যেটি হচ্ছে পিপিআর, এপিআর এবং ইআইআর, এবং এগুলো আমরা ক্যালকুলেশন করা শিখলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে পরবর্তী লেকচারে আমরা বাণিজ্যিক পত্র, মানে ব্যাংক ঋণ, ব্যাংকের গুণায়মান ঋণ এবং বাণিজ্যিক পত্র আর ব্যাংকের জামানতি ঋণ এবং অন্য যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি আমার মানে এই যে আমি লেকচারটা দিলাম সেটা সম্পর্কে যদি আরো বেশি জানতে চাও বা এই বিষয়ে আরো বেশি পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা এই বইগুলো ফলো করতে পারো। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাই এম.ওয়াই খান অ্যান্ড পি.কে জৈন, আয়াম পান্ডে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, গিটম্যান লরেন্স জি, প্রিন্সিপাল অফ ম্যানেজার ফাইন্যান্স, ব্যাসলে স্কট অ্যান্ড ইউগেনি এফ ব্রায়াম এর এসেনশিয়ালস অন ম্যানেজারিয়াল ফাইন্যান্স, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বাই এম.এ কালাম, কব, রবার্ট, ডব্লিউ অ্যান্ড রিকার্ডো, জে রড্রিগস, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এগুলো তোমরা পড়তে পারো, তাহলে তোমরা আরো ভালো জানতে পারবে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই লেকচারগুলো যখন তোমাদের সামনে আসবে তখন যেখানেই থাকুক সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে, আমি আশা করি উত্তর দিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ভবিষ্যতে মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।